হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের অন্য একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো বেশ ভালোই আছো, আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজ ভাবলাম আমি আমার ডেলিভারির এক্সপিরিয়েন্সটা ওটি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। তো কম বেশ সবাই নিজেদের ডেলিভারি এক্সপিরিয়েন্স বা ওটি এক্সপিরিয়েন্স যেটা না বলো কিন্তু তোমাদের ইউটিউবে আর কি শেয়ার করে। তো আমারও অনেক দিনই হয়ে গেছে ডেলিভারি হওয়া, কিন্তু শেয়ার করিনি আর কি এতদিন। তো আজ ভাবলাম যাই হোক চলো তোমাদের সাথে আমার ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, কারণ আমার ওটি এক্সপিরিয়েন্সটা অল্প আলাদাই সবার থেকে। তো ওটি এক্সপিরিয়েন্সটা বলতে গেলে আমি সবার ফার্স্টে না তার কিছুদিনের আগে থেকে বলতে হবে, অল্প শুরুর থেকে কিছুদিনের আগে থেকে বললে তবে গিয়ে আর কি তোমরা বুঝতে পারবে সঠিকভাবে। হ্যাঁ, তো এবার বলি, যখন আর কি আমি প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্সিতে আমার প্রচুর পেটে ব্যথা হতো। তো পেটের ব্যথার জন্য আমি ডক্টর দেখাতাম। তারপর তল পেটে আর কি ভীষণ ব্যথা থাকতো, যার জন্য আর কি আমি সবসময় মাঝে মধ্যেই পেটের ব্যথার জন্য মেডিসিন খেতাম, ডক্টর দিয়েছিল আর কি। তো সবসময় খেতাম না, মাঝে মধ্যে যখন আর কি পেনটা বেশি হতো লোয়ার অ্যাবডোমিনে, তখনই আর কি পেন কিলার যেটা মেডিসিন দিয়েছিল আমাকে সেটা আমি খেয়ে নিতাম। আর যখন আর কি আমার 7 মান্থ চলছিল, তখন থেকে আমার পেটের ব্যথাটা না বেশি বেড়ে যায়। আর বেড়ে গিয়ে কোমর থেকে থাই এগুলো সব কিছুতে ব্যথা করতো, বেক পেন হতো প্রচুর, যার জন্য আমি ঠিকঠাক করে শুতে পারতাম না, বসতে পারতাম না, প্রচুর কষ্ট হতো। তারপর আর কি ডক্টরের সাথে আবার ডিসকাস করলাম যে আমার তো ব্যথাটা কমছে না, দিন দিন বেড়েই যাচ্ছে। তারপর আর কি ডক্টর আমাকে চেক আপ করলো, সব কিছু দেখে ডক্টর বললো আর কি, যেটা আমাদের এখানে নিয়ারেস্ট হসপিটাল রয়েছে, যেখানে আর কি আমি আমার প্রেগনেন্সি রুটিন সবসময় মান্থলি চেক আপ করাতাম, সেখানকার ডক্টর আর কি আমাকে বললো যে অ্যাডমিট হয়ে যাওয়ার জন্য। কারণ কি আমার যেগুলো সিমটমস রয়েছে সেটা হলো প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যাওয়ার সিমটমস, যে কোনো মুহূর্তে আমার ডেলিভারি হয়ে যেতে পারে। তো ডক্টর বললো যেহেতু মেডিসিন খেয়ে কাজ করছে না, তার জন্য স্লাইন দেবে, ইঞ্জেকশন দেবে আর কি। এই বলে আমাকে সেদিন অ্যাডমিট করা হয়, যখন আর কি আমার 7 মান্থ কমপ্লিট হয়ে শুধু আমার 31 উইকস চলছিল তখন আমার। আর ডেটটা ছিল হলো 2023 ডিসেম্বরের 29 তারিখ, আর আগের দিন ছিল আমার বার্থডে। তো বার্থডের পরের দিনই গিয়ে হসপিটালে অ্যাডমিট হয়ে যায়, গিয়েছিলাম চেক আপের জন্য। তারপর আর কি ডক্টর বললো অ্যাডমিট হয়ে যাওয়াটা ভালো হবে। তো অ্যাডমিট করানোর পর আমাকে আর কি ইঞ্জেকশন দেয়, স্লাইন দেয়। তারপর আর কি ইঞ্জেকশনের দ্বারাও যখন আমার পেনটা কমছিলই না, একদমই কিছুই 19-20 হচ্ছিল না। তারপরের দিন আর কি যখন আমাকে ডিসচার্জ দিয়েছে, আলট্রাসাউন্ড করিয়ে তারপর আর কি আমাকে ডিসচার্জ দিয়েছে। আর ডক্টর বলে দিয়েছিল যে নেক্সট টাইম যদি আমার আবারও তেমনটাই পেন হয়ে থাকে, তাহলে যাতে আমরা সেই হসপিটালে না গিয়ে বাইরে অন্য কোনো হসপিটালে চলে যাই। কারণ কি যেহেতু আমার সিমটমস ছিল যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে, আর তেমন আর কি প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে গেলে আমাদের এখানে তেমন আর কি সুব্যবস্থা নেই বেবিদের জন্য। আমার কোনো প্রবলেম নেই, আমার তো যে কোনো জায়গায় ডেলিভারি হয়ে যেত, কিন্তু মেন সমস্যা যেটা সেটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে। তারপর ডক্টর আমাদেরকে যেহেতু বাইরে যেতে বলেছিল, তারপর আর কি আমাদেরকে ডিসচার্জ দিয়েছে। হ্যাঁ, পেন হলে যেতে বলেছিল, আর সেই মতেই আর কি ডিসচার্জ দিয়েছে। আমরা ঘরে চলে এসেছিলাম 30 তারিখে, 29 তারিখে অ্যাডমিট হয়েছিলাম হসপিটালে ডিসেম্বরের, আর 30 তারিখে হলো আমি ঘরে এসেছিলাম। তো রাতের বেলা 30 তারিখ আর 31 তারিখ এই দুটো দিনে শুধু ঘরে থেকেছি। তারপর হলো 2024 ঢুকে গেছে জানুয়ারির 1 তারিখে, আবারও 31 ডিসেম্বরের দিন, 31 ডিসেম্বরের দিন প্রচুর পেটের ব্যথা, সারা রাত্র ঘুমোতে পারছিলাম না, এমন ফিল হচ্ছিলো যে আমার এখনই হয়তো বা ডেলিভারি হয়ে যাবে। আর ডেলিভারিটা হলে কেমন পেইন হয় সেটা তো আর এক্সপিরিয়েন্স নেই, কিন্তু প্রচুর ব্যথা হচ্ছিলো, আর যার জন্য একদমই সহ্য করতে পারছিলাম না। তবে শুধু ওয়েট করছিলাম যে রাত্রটা কোনো মতো কেটে যাক, তারপর আর কি ভোর হলে আমরা নগাঁও চলে যাব। তারপরের দিনই 1 জানুয়ারি ছিল, আমরা চলে গিয়েছিলাম নগাঁওতে। সেখানে ম্যাটারনিটি হসপিটালে যাওয়ার পর সেখানে ডক্টর আর কি সার্ভিক্স টেস্ট করার পর ডক্টর বললো যে আজও ডেলিভারি হয়ে যেতে পারে। আর সেখানকার ডক্টর আর কি আমাদেরকে যেসব কথা বলেছে সেগুলো শুনে সাথে সাথে আমার বিপি হাই হয়ে যায়, ভীষণই একটা খারাপ বাজে পরিস্থিতি হয়েছিল, একদম শরীর খারাপ করে, ভীষণ খারাপ পরিস্থিতি। কারণ কি ডক্টর আমাদেরকে এমন বলেছিল, কারণ কি যে 7 মান্থে যেগুলো ডেলিভারি হয় সেটা বেবিও নাকি ঠিকঠাকভাবে থেকে যায়, কিন্তু 8 মান্থে ঢুকে যাওয়ার পর পেটের ভিতরে না বেবির শেপটা অল্প আলাদা হয়ে যায়। 7 মান্থের থেকে 8 মান্থের ডেলিভারিটা অল্প রিক্সি হয়ে যায়। কারণ কি 7 মান্থে মোটামুটি একটা শেপের থাকে, আর যখনই আর কি 7 ক্রস করে 8-এ ঢোকা হয়, তখন না সাথে সাথে বেবির শেপটা, আকার আকৃতি সব কিছু নাকি অল্প চেঞ্জ হয়ে যায়। আর তখন যদি ডেলিভারিটা হয়ে যায়, তখন ভীষণ প্রবলেম হয়, যেমন ধর লাঞ্চের প্রবলেম বিশেষ করে হয়। কারণ কি ওদের ল্যাংটা না ফুলে না, যার জন্য ওদের শ্বাসের প্রবলেম হয়, শ্বাস নিতেই পারে না। তার জন্য ডক্টর আমাদেরকে সাথে সাথে বললো যে তোমরা এখানে 1 মিনিটও সময় নষ্ট না করে অন্য কোনো জায়গায় চলে যাও, কারণ আমাদের এখানেও বেবির জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। নগাঁও থেকে আর কি, যেটা নগাঁও ম্যাটারনিটি হসপিটালে গিয়েছিলাম সাবসিডিয়ে, সেখান থেকে বললো যে অন্য কোনো জায়গায় যাও, যেখানে ধরো বেবিটা যদি হয়েও যায় সাথে সাথে যাতে যেখানে পেডিয়াট্রিশিয়ান, নিউনেটোলজি অ্যাভেলেবেল থাকবে এনি টাইম, সেখানে চলে যাও। তো এবার আমরা কোথায় যাবো, এত
খারাপ পরিস্থিতি, আমাদেরকে এভাবে কথাগুলো বলেছে, মানে আমরা দুজনে, আমি আর আমার হাজব্যান্ড, সাথে ছিল মা, মানে আমরা কেউই কারো মুখে দিয়ে মানে তাকাতে পারছিলাম না। ভীষণই খারাপ পরিস্থিতি মানে আমাদের কেটেছে। এগুলো এখন তোমাদের সামনে বসে এভাবে বলছি, কিন্তু সেই সময়গুলো শুধু মানে আমরাই ফেস করে এসেছি আর কি। তো যাই হোক, সেখান থেকে সাথে সাথে বেরিয়ে যাই। বেরিয়ে তারপর আর কি নগাঁওতে যেটা মেডিকেল কলেজ রয়েছে সেখানে ঢুকেছিলাম, কারণ সেখানের ইনফরমেশন দিয়েছিল আমাদেরকে, কেউ বলেছিল যে সেখানে একবার যাওয়ার জন্য, কারণ সেখানে বেবিদের এনআইসিউ রয়েছে, ভালোই মোটামুটি ব্যবস্থা রয়েছে শুনতে পেয়ে তারপরে আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়েও না মানে ঠিকঠাক লাগেনি। তারপর সাথে সাথে সেখান থেকে চলে আসি। আসার সময় আর কি মানে আমরা কি করব কিছু মাথায় আমাদের মানে কাজ করছে না, যে কী করব, কোথায় যাব। এখন যদি ঘরে চলে যাই তাহলেও হবে না, কারণ যে কোনো মুহূর্তে রাতের বেলা যদি আমার লেবার পেন শুরু হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব। আর যেহেতু আমাদের হোম টাউন লঙ্কা, তো লঙ্কাতে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো বাচ্চাটার জন্য মানে ভীষণই ডেঞ্জারাস হবে, কারণ এত কম সময়ের ভিতরে আমরা বেবিটাকে নিয়ে নগাঁও, গুয়াহাটি বা যেখানে বলো মানে কোনো জায়গায় এত টাইম থাকবে না আমাদের হাতে নিয়ে যাওয়ার জন্য। এগুলো কথা আমাদেরকে ডক্টর আর কি ফার্স্টে থেকে বলে দিয়েছিল নগাঁও থেকে। তারপর আর কি আমরা মানে গাড়িতে আসতে আসতে রাস্তাতে অনেকের সাথে আর কি হাজব্যান্ড কল করে করে অনেকের কাছ থেকে পরামর্শ নেয়, ডিসিশন নেয় যে কী করলে ভালো হবে। তারপর সবাই সব কথা বলে তারপর মোটামুটি এসে আমরা হুজাইতে যেটা হসপিটাল রয়েছে, হাম হসপিটাল, সেখানে আমরা ঢুকে যাই। আর সেখানে ঢোকার পর সেখানকার ডক্টর আর কি গাইনি ডক্টর, সেখানেও আমাকে সেম আর কি সার্ভিক্স টেস্ট করে আর আমাকে মানে অবজারভেশনে রেখে দেয়। রেখে বললো যে মানে পেশেন্টের, আমার হাজব্যান্ডকে বলেছে আর কি যে পেশেন্টের অল্প ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে, মানে ডেলিভারি হওয়ার জন্য বডি পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে নাকি, তো যে কোনো মুহূর্তে ডেলিভারি হয়ে যেতে পারে। আর এই মুহূর্তে বেবিটা ভীষণই ওয়েট কম, ভীষণই ছোটো রয়েছে, একদমই প্রায় 1 কিলো 500 গ্রাম মতো। আর দেখো নর্মাল ওয়েট কিন্তু একটা বেবির 2.5 কিলো হতে হয়। সেই জায়গায় এতটা কম, তো মানে সার্ভাইভ কীভাবে করবে সেগুলো আমরা তো জানি না। তার জন্য আর কি আমরা ট্রাই করছি যাতে ডেলিভারিটা কোনো মতে আটকানো যায়। যার জন্য আর কি মানে আমার হাজব্যান্ডের সাথে ডিসকাস করে যে একটা মেডিসিনের নাম বলে দেয় ওকে, যে এই মেডিসিনটা যদি তুমি আমাদেরকে এনে দিতে পারো তাহলে আর কি আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। আর ততক্ষণে আমাকে ডক্টর অবজারভেশনে রাখলো। তারপরও কী করলো, সব দিকে আর কি সেই মেডিসিনটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেই মানে মেডিসিনটা কী হয়েছে কোনো জায়গাতে নেই, যেমন নগাঁও বলো, হুজাই বলো, মানে আশেপাশে আর কি কোথাও ছিল না। ডক্টর বলেছিল যে মানে কিছু সময়ের ভিতরে কয়েক ঘন্টার মানে মধ্যে এনে দেওয়ার জন্য, না হলে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো তারপরে এনে লাভ নেই। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর সেদিন আর কি সেদিন রাত হয়ে গেলো, মানে খবর আর কি মেডিসিনের পাওয়া গেল না। তো পুরো রাত আর কি এদিকে ওদিকে কল করে সকাল সকাল আর কি খবর পাওয়া গেছে মানে অন্য একটা জায়গাতে, ডিমাপুর থেকে। তো ডিমাপুর থেকে সেই মেডিসিনটা এনে আর কি তারপর আমাকে ইঞ্জেকশন দেওয়া হলো। সেই ইঞ্জেকশনটা দেওয়ার পর ডক্টর বলেছিল যে হয়তোবা 1 মাস মানে ডেলিভারিটাকে আর আটকানোর জন্য, ডিলে করার জন্য সেই মেডিসিনটা মেনলি দেওয়া হয়েছিল। বলেছে যে এটা এবার দিয়েছি, ট্রিটমেন্ট আমরা করছি, এবার হলো সব মানে লাকের উপর কথা, যদি ঠিকঠাকভাবে চলে যায় তাহলে আরও 2-3 সপ্তাহ বা 4 সপ্তাহও চলে যেতে পারে। তো আমরা আর কি ভাবছিলাম যদি 4 সপ্তাহ চলে যায় তাহলে তো আমার 8 মান্থ কমপ্লিট হয়ে যাবে, তাহলে আর কি 9 মান্থে ঢুকে গেলে এত প্রবলেম নেই, 9 মান্থে অনেকেরই ডেলিভারি হয়ে যায়। তারপর আর কি যেহেতু আমার খুবই আন্ডার ওয়েট ছিল, আমি খুবই মানে হালকা পাতলা, দেখতে পাচ্ছ তোমরা আমাকে। তারপর সেইটাই মেন মানে প্রবলেম। তার জন্য ডক্টর বলেছিল যে বেশি মানে ওয়েট কম হলে না, হালকা পাতলা হলে, আনহেলদি হলে মেডিসিনটা কিন্তু বেশি দিন মানে কাজ দেয় না, হয়তো বা 10 দিন মতো কাজ দিতে পারে। তারপর আর কি আমাকে সেখানেই রেখে প্রায় 6 দিন মতো হাম হসপিটালে ডক্টরের অবজারভেশনে আমাকে এডমিট করে রেখেছে। ডক্টর শুধু আসতো আর দেখে মানে যেত, আমাকে টেস্ট করতো, পিভি টেস্ট করতো, এগুলো টেস্ট করে করে আমাকে শুধু যেত। তারপর আর কি ডক্টর আমাদেরকে বলেছে যে তোমরা ঠিক আছে এখন আপাতত ঘরে যেতে পারো, 6-7 দিনের দিন আর কি বলেছে যে ঘরে যেতে পারো, ঘরে গিয়ে তোমরা থাকো, কারণ কি মেডিসিনটা তো দেওয়া হয়েছে, যদি আরও কিছুদিন যায় তাহলে সেটার জন্য ঘরে চলে যাও। তারপর আমরা কি করলাম, সেদিন ঘরে এসেছি। আর ঘরে আসার সাথে সাথে সেই দিনই রাত্রিবেলা আর কি মানে প্রচুর আবারও মানে পেন শুরু হয়। আর মানে আমারই একটা ভুল ছিল, মানে আমি ভেবেছিলাম হয়তো বা ওয়াটার লিক হয়ে গেছে। এবার কথা হলো যে ওয়াটার লিক কীভাবে হয় সেটাও তো আমার এক্সপিরিয়েন্স নেই, জানা ছিল না। তারপর আর কি আমার আর কি অল্প মানে কনফিউশনে ছিলাম। আমি ভেবেছি হয়তো বা আমার ওয়াটার লিক হয়ে গেছে, মানে আমার হোয়াইট ডিসচার্জ হচ্ছিলো, তো সেটার জন্য আমি ভেবেছি ওয়াটার লিক হয়েছে। রাতের বেলায় আর কি মাকে ডাকলাম, তারপর ওকেও বললাম যে এমন এমন হয়েছে, এবার কী হবে। তারপর তাড়াতাড়ি করে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি মানে হসপিটালে যাওয়ার জন্য। মানে
থার্ড নাম্বার আর কি সেটা, মানে হাম থেকে আসার পর। তারপর হাম থেকে আসার সময় সেখানের গাইনি ডক্টররা আমাদেরকে বলে দিয়েছিল যে নেক্সট টাইম আবারও পেন হলে যাতে আমরা মানে হয়তো বা মানে গুয়াহাটি চলে যাই, আর নয়তো বা ডিফু যেটা মেডিকেল কলেজ রয়েছে সেখানে চলে যাই যাতে। তারপর আমরা ভাবলাম যে গুয়াহাটি যাওয়ার থেকে ডিফু মেডিকেল কলেজে যাওয়াটাই মানে সুবিধা হবে, যেহেতু গুয়াহাটিতে তেমন মানে জানাশোনা কেউ নেই, আর কি হবে না হবে অনেক কিছু ভেবে আর ভাবলাম আমরা ডিফু চলে যাব। তো থার্ড নাম্বার আর কি আমরা চলে গিয়েছিলাম হলো ডিফুতে। তো ডিফুতে সেখানে যাওয়ার পরও সেমই ব্যাপার, সেমই আমাকে মানে ওখানকার ডক্টরও তো আমাকে এমনটা বলেছিল যে সার্ভিক্স টেস্ট করে যে ওরা নাকি মানে ডেলিভারিটা ডিলে করার জন্য মানে সার্ভিক্সে না স্টিচ করে দেবে, তেমনটাও ডক্টর আর কি বলেছিল। আর এগুলো কথা শুনে মানে কান্নাকুটি করে আমি তো হায়রান অবস্থা। তার মধ্যে দিয়ে ডক্টর যখন চেক আপ করে ভিতরে কাউকে ঢুকতেও দেয় না, কেউ এলাও নেই। তার মধ্যে দিয়ে মানে আল্ট্রাসাউন্ড করছে, আর এদিকে আমাকে বলছে বেবিটা অনেকটাই ছোটো, এখন যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো আশা দিতে পারছি না বেবিটার কী হবে। এগুলো কথা তোমরা ভাবো জাস্ট, মানে একটা বেবিকে এতদিন ক্যারি করার পর বেবিটা আসার জন্য আর 2 মাস বাকি, আর তার আগের থেকে এমন একটা কন্ডিশন, মানে আমরা একদমই ভেঙে পড়েছিলাম। মানে আমাদের সাথে যে কী হচ্ছে, কী যে ঝড় বয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, আমরা কিছুই মানে কুল কেনার পাচ্ছিলাম না, কী করবো, কোথায় গেলে বেবিটাকে মানে আর কিছুদিন মোটামুটি ডিলে হবে ডেলিভারিটা, আর বেবিটাকে আমরা সুস্থভাবে পাবো। কারণ এখন যদি হয়ে যায় তাহলে বেবিটার উপর নানা রকমের মানে অনেক রকমের চ্যালেঞ্জ আর কি ওর উপর এসে যাবে, ডক্টর যেগুলো কথা আমাদেরকে বলে দিয়েছিল। তারপর ডক্টর যখন বললো যে সার্ভিক্স নাকি স্টিচ করে দেবে, সেইগুলো কথা শুনে তো আমি আরও ভীষণ মানে ভয় পেয়ে যাই। তারপর সেই ব্যাপারটা করলো না এগুলো। তারপর আর কি আমাকে সেখানেই আর কি ডিফু মেডিকেল কলেজে রেখে আবারও 5-6 দিন মতো সেখানে আমাকে ট্রিটমেন্ট নিল, যাতে মানে ডেলিভারিটা ডিলে হয়। তারপর সেখান থেকেও আমাকে রিলিজ দিয়ে দিয়েছে ডক্টর, বললো যে না তুমি ঘরে চলে যাও, সব কিছু ঠিকঠাক রয়েছে, এবার ঘরে গিয়ে তুমি মোটামুটি একদমই বেড রেস্টে থাকবে, মানে নিজে যে হাঁটবো নিজের পায়ের শব্দটাও যাতে নিজে না শুনি, একদম স্লোলি হেঁটে শুধু বাথরুম পর্যন্ত এবার মোটামুটি যাওয়ার জন্য অর্ডার দিয়েছিল। বাদ বাকি আমি মানে বেড রেস্টে থেকে যে কদিন যাই আর কি, মানে একদিনও যদি যাই একদিনে বেবিটার ওয়েট 30 গ্রাম করে বেড়ে যায়। তো কিছুদিন যদি যায় তাহলেও 1 কিলো বেড়ে যাবে, সেটাই আর কি সেই মুহূর্তে সবার ধারণা ছিল। তারপর ডিফু থেকে আমাকে 5-6 দিন রেখে মানে ডিসচার্জ দিয়ে দেয়। ঘরে এসেছি সেই সেমই ব্যাপার, মানে আমি যতবার আর কি হসপিটাল থেকে ঘরে আসতাম, আর আমার একটা মনে আমাদের সবার, আমার না শুধু মানে আমাদের আতঙ্ক ঢুকে গেছিলো যে ঘরে আসি শুধু আমি, কিন্তু আমরা থাকতে পারি না, আসার সাথে সাথে রাতের বেলায় আবারও ব্যাগপত্র নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তো সেম সেই দিনেও আমরা ডিফু থেকে আসি, আসার পর আর কি আমার সন্ধ্যার দিকে আমরা আসি, এসে আমি স্নান দান করে সব কিছু ঠিকঠাক রয়েছে, কিছুক্ষণ পর থেকে দেখি যে আমার ব্লিডিং শুরু হয়ে গেছে, আর সেম আবারও মানে প্রচুর পেন। তো ওইদিকে অফিসে ছিল, মানে আমাদেরকে ডিফু থেকে দিয়ে তারপর ও আর কি অনেকদিন যেহেতু অফিস ছুটি ছিল অফিসে গিয়েছিলো। তারপর আর কি ওকে কল করলাম, ও আসলো। আসার পর ভাবলাম যে যাই হোক, আমার তো প্রত্যেকবার মানে আমি হসপিটালে যাই, গিয়ে অবজারভেশনে থাকি, এডমিট থাকি, ডক্টররা ডেলিভারিটা যেহেতু করছে না মানে ট্রিটমেন্টই করে যায় মানে আটকানোর জন্য, তো এবারও হয়তো বা তেমনটাই হবে। তো ব্যথা হচ্ছে যেহেতু রাতের বেলা প্রায় 11টার মতো বাজে, সন্ধ্যার থেকে দেখছিলাম যে কি হয়, দেখি হয়তো বা স্পুটিং হতে পারে এমনটা ভাবি আর কি। অল্প সময় ভাবলাম যে ওয়েট করি, কারণ প্রত্যেকবার তো আমরা হসপিটালে তাড়াহুড়ো করে চলে যাই, যাওয়ার পর সেই এডমিটই থাকতে হয়, তারপর কিছুদিন পর ডক্টর ছেড়ে দেয়। তো এবার আর কি ভাবলাম যে বাইরে অন্য কোনো জায়গায় না গিয়ে, যেখানে আমি সবসময় ডক্টর দেখাতাম লঙ্কেশ্বরীতে, মানে আমাদের হোম টাউনে যেটা মানে নিয়ারেস্ট হসপিটাল, সেখানে চলে গেলাম। যাওয়ার পর আর কি সেখানে টেস্ট করে দেখে মানে ডক্টররা বুঝে গেল যে মানে একদমই বেবিটার মাথা নাকি চলে এসেছে, মানে ডেলিভারিটাকে আর মানে ডিলে করা যাবে না, ডেলিভারিটা আমার হতেই হবে, আজই আর কি ডেলিভারি হয়ে যাবে। মোটামুটি সেগুলো কথা শুনে তো মানে ঘাবড়ে যাই ভীষণই, কারণ আমি তো ঘর থেকে যাওয়ার সময় ভেবেছিলাম প্রত্যেকবার যেমন যাই গিয়ে এডমিট থাকি, ডক্টর ট্রিটমেন্ট করে আমাকে ডেলিভারিটা ডিলে করার জন্য, এবারও হয়তো বা সেমই হবে, যাচ্ছি হসপিটালে। আর তো আমরা দুজনই আর কি যাবো ভেবেছিলাম, আমি আর হাজব্যান্ড। তারপর মানে কন্ডিশনটা অল্প খারাপ দেখলাম, মানে একদম আমি সিধা হতে পারছিলাম না, মানে এভাবে আর কি গুজো হয়ে গেছিলাম আমি, যেহেতু বেবিটা আমার একদমই অলরেডি নিচে চলে এসেছিলো। তারপর মাকে বললাম ঠিক আছে চলো, তারপর মাকে নিয়ে গেলাম, আমরা 3 জন গিয়েছিলাম আর কি। যাওয়ার পর যখন ডক্টর বললো যে ডেলিভারিটা আজ তো হয়ে যাবে, সেগুলো দেখে তারপর শুরু করে দেয় ওরা ওদের প্রসেস, মানে স্লাইন দিয়ে। আর পেন মানে কি বলবো, এগুলো পেন আর কি যারা শুধু মারাই বুঝে, বাদ বাকি আর এই পেনটা কেউই বুঝবে না, যারা মা হয়েছে মানে মারাই এগুলো পেনটা বুঝতে পারবে। আর কোনো পেইন মানে এই পেনের সাথে তুলনা করা যাবে না, এত পেন হচ্ছিলো, মানে বোঝা যাচ্ছিলো যে আমার দাঁত মুখ সব কিছু ভেঙে যাবে। আর শুধু বারবার এমন লাগছিলো যে হয়তো বা বাথরুম যাবো, আমি বাথরুম যাবো, মানে বারবার মানে বাথরুম পাচ্ছিলো, বাথরুমে যাচ্ছিলাম আর আসছিলাম। আর এদিকে আমার মানে ক্যানোলা দিয়ে স্লাইন ফিটিং করে দিয়েছিলো মানে নার্স এসে, তারপর স্লাইন হাতে নিয়ে মা আর কি স্লাইন ধরতো, আমি বাথরুমে যেতাম আর বাথরুম থেকে আসতাম, বাথরুমে গিয়ে এমনি বসতাম আর চলে আসতাম, মানে এমন ফিল হচ্ছিলো যে হয়তো আমি বাথরুমে যাবো, পটি করবো, এমন একটা ফিল হচ্ছিলো মানে সেই সময়টায়। তারপর ডক্টর দেখে বুঝে ফেলেছে যে আর কিছুক্ষণের মধ্যে, মানে আর কিছুক্ষণ বলতে কয়েক ঘন্টা, মানে কয়েক ঘন্টা পর ডেলিভারি হয়ে যাবে। আর এই যে কয়েক ঘন্টা পার করাটা মানে সেই মানে সময়টা যে এই পেনটা ভুগে না, তারাই শুধু বুঝে যে এই যে সময়টা কাটছে না, এত
পেইন, মানে সামনে যে থাকছে না, মনে হচ্ছে যে ওদেরকে ধরে মারবো না খেলাবো, কিছু বুঝতে পারছিলাম না। এদিকে মা আমাকে পায়ে টিপছিল, তারপরে এদিকে হাজব্যান্ডকে বলছিলাম আমার বেক পেন হচ্ছিলো, এভাবে প্রেস করে দাও, ভীষণ কষ্ট। তার মধ্যে দিয়ে সেই হসপিটাল লঙ্কেশ্বরীর কথা বলছি আর কি, যেখানে ফাইনালি গিয়ে আমার ওটি হয়েছে। তো সেখানে আর কি অন্য পেশেন্টের আর কি অ্যাটেন্ডেন্স যারা রয়েছিল, অন্য মেয়েলোকরা মহিলারা, ওরাও আমার কষ্ট দেখে ওদেরও সহ্য হচ্ছিলো না। এসে আর কি কেউ আমাকে চিনিও না জানিও না ওদেরকে, ওরাও এসে আর কি আমার হাত পা টিপে দিচ্ছিলো আর কি। ভীষণ চেঁচাচ্ছিলাম, কান্না করছিলাম, প্রচুর পেইন, সহ্য করতে পারছিলাম না। আর আমি ওকে বলছিলাম যে ডক্টরকে বলো সি সেকশন করে দেওয়ার জন্য, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আর এদিকে ডক্টর ওকে বলে দিয়েছে যে সকাল হয়ে যাবে, পেইনটা এখন হবে না। রাতের বেলা আমরা এডমিট হয়েছি প্রায় 11টার দিকে। তো ডক্টর বললো এভাবে সারাটা রাত যেতে হবে, সকাল দিকে নাকি হবে। আর এইগুলো শুনে তার মধ্যে দিয়ে ব্যথায় থাকতে পারছিলাম না, তার মধ্যে দিয়ে কি হচ্ছিলো, গা হাত পা গরম হয়ে জ্বর টর এসে প্রচুর খারাপ কন্ডিশন আর কি। বললাম না, যারা মা হয়েছে, মারাই শুধু এই পেনটা বুঝে, বাদ বাকি কেউ কাউকে যতই মুখে বলি না কেন কেউই ফিল করতে পারবে না। তো যাই হোক, চলো, সবারই সব মেয়েদেরই জীবনে একবার করে এই দিনটা আসবেই। আর হ্যাঁ, তারপর আর কি আমার পেইন দেখে আমার হাজব্যান্ডও ডক্টরকে রিকোয়েস্ট করছিল যে সি সেকশন করিয়ে দাও, কারণ পেশেন্টটা আর ধৈর্য ধরতে পারছে না, পেশেন্টের প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তারপর আর কি ডক্টর কোনো মতে রাজি হচ্ছিল না আমাকে সি সেকশন করানোর জন্য, যেহেতু বেবিটা প্রচুর ছোটো ছিল। তো বলছে এত ছোটো বেবির জন্য পেটটা কেটে লাভ নেই, তার মধ্যে দিয়ে বেবিটা একদমই নিচে, আর কয়েক ঘন্টা গেলেই কিন্তু ও নর্মাল ডেলিভারির জন্য প্রসেসিং নিয়েছে, বেবি নর্মাল ডেলিভারি হয়ে যাবে। আর কিছুক্ষণ পর ডক্টর এসে সার্ভিক্স টেস্ট করে যাচ্ছে ছিল, আর বলছিল যে কিছুক্ষণ পরেই হয়ে যাবে। এই করতে করতে ভুল হয়ে গেছে। আর হ্যাঁ, আধা রাত্রেবেলায় আর কি, রাত্রে প্রায় 2টোর দিকে আমার হাজব্যান্ডকে দিয়ে সব কিছু না ফর্মালিটিস যেগুলো থাকে সব কিছু লিখিয়ে নিয়েছে, যেহেতু ও বলছিল ডক্টরকে যে সি সেকশন করানোর জন্য। তারপর ডক্টর বলছে যে ঠিক আছে, তোমরা যখন চাইছো বলছো, তাহলে আমরা করে রাখি সব কিছু, যদি নর্মাল হয়ে যায় তাহলে তো ভালো ব্যাপার, আর যদি না হয় তাহলে আমরা করবো, আপাতত আমরা সব কিছু ফর্মালিটিস করে রাখি। তারপর সব কিছু করে রাখলো, নর্মাল ডেলিভারি আমার ডক্টর করাবে, সেই মতেই আর কি আমি সারাটা রাত্রও কান্নাকুটি করে যেমনি তেমনি কাটাচ্ছি। আর যেই সকাল হয়েছে তখন আর কি ফাইনালি যখন আমাকে ওটিতে নিয়ে যাবে, আমাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডি করালো, যা যা করায় সব কিছু করে, এদিকে ইউরিনের যেগুলো পাইপ টাইপ দেয় সেগুলো সব কিছু দিয়ে মোটামুটি আমাকে ওটিতে নিয়ে গেছে। আর ওটিটা ঢুকানোর সময়ও ডক্টর আর কি আমার হাজব্যান্ডকে বলছে ওকে আমরা ওটিতে নিয়ে যাচ্ছি, লেবার রুমে আমি যাবোই না, কোনো মতো লেবার রুমে যাবো না, আমি ভীষণ ভয় লাগছিল। তারপর হাজব্যান্ডকে বলছে যে পেশেন্টকে আমরা ওটির জন্যই নিয়ে যাচ্ছি, কিন্তু ওটিতে নিয়েও আমরা কিন্তু একবার ওকে নর্মাল ডেলিভারির জন্যই ট্রাই করাবো, যদি না হয় তাহলে গিয়ে আর কি সি সেকশনটা হবে। তো হাজব্যান্ড বললো ঠিক আছে। এবার দেখো ডক্টরের উপর তো আর বেশি কিছু বলা যায় না, তো আমাকে নিয়ে গেলো ওটিতে। আর প্রচুর খারাপ কন্ডিশন, কান্না করতে করতে আমি গেলাম। তারপর সকালবেলা আর কি প্রায় 6:30 দিকে হবে, নিয়ে গেল আমাকে ওটিতে। তারপর ওটিতে নিয়েও আমাকে তো শোয়ালো বেডে, আর এদিকে ডক্টর আর কি লেডি ডক্টর একজন ছিল, আর সাথে ছিল যাকে আমি ফার্স্টে থেকে দেখাতাম সেই গাইনি ডক্টর। আর তার সাথে তো প্রচুর লোকজন থাকেই ওটিতে, সবাই ছিল মোটামুটি, সবাই ড্রেস পরে রেডি আর কি। কিন্তু এদিকে ডক্টর আবারও এসে আমার কাছে না নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করছিল। এগুলো দেখে আমি আবারও কান্না করতে শুরু করলাম। আমি বললাম যে আমার হাজব্যান্ডকে ডেকে দাও। তারপর বললো না এখানে কাউকে ডাকা যাবে না। তারপর ফাইনালি কী হয়েছে, যেই ডক্টর আর কি আমাকে আগের থেকে দেখতো তিনি এসেছে সামনে, এসে দেখে বললো যে না, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছে। কি হয়েছে আমার ওটিতে গিয়ে কি তার কিছুক্ষণের আগে থেকে হয়েছে, ডক্টর তো আর আগে থেকে বুঝেনি। যখন ডেলিভারির জন্য আবারও ট্রাই করলো তখন গিয়ে বুঝেছে যে বেবির যেটা প্লেসেন্টা থাকে আর কি, প্লেসেন্টাটা না একদম নিচে, বেবির মাথার নিচে প্লেসেন্টা চলে এসেছিলো, যার জন্য এবার যদি বেবিটা নর্মালি বেরিয়ে যায় তাহলে ফার্স্টে প্লেসেন্টা বেরোবে, তারপর বেবি বেরোবে। আর যদি ফার্স্টে প্লেসেন্টা বেরিয়ে যায়, তারপর যেটা আম্বিলিক্যাল কোর্ড থাকে সেটা যদি কেটে দেয়, তাহলে বেবিটা পরে কীভাবে বেরোবে। লাস্টে গিয়ে এমন একটা সিচুয়েশন হলো। তারপর ডক্টর নিজেই আর কি ওটি থেকে বেরিয়ে এসে আমার হাজব্যান্ডকে বললো যে না, নর্মাল ডেলিভারি করানো যাবে না, এটা এমন পরিস্থিতি হয়ে গেছে, তার জন্য আমরা আবার সি সেকশনই করাচ্ছি। তো ও বললো হ্যাঁ, আমরা তো সেটাই রাত্রে থেকে বলেই যাচ্ছি। তো ওনারাই চাচ্ছিল না, যেহেতু বেবিটা প্রচুর ছোটো ছিল, আর সি সেকশন করালে অল্প প্রবলেমও হবে, আর যতক্ষণ পেইন থেকে হয়তো বা 2 দিনও চলে যেতে পারে, যদি 2 দিনও পেটে থেকে যায় বেবিটা তাহলে অল্প বড় হবে, সেটাই ডক্টরদের চিন্তাধারা ছিল। তো যাই হোক, চলো ফাইনালি আর কি ওটিতে নিয়ে আমার ডেলিভারির প্রসেসিং সব কিছু শুরু হলো।
তো এখানে আর কি আমার সবাই একটা কথা এখানে বলি, তো মানে অনেক লোক রয়েছে মানে যারা আর কি ওটিতে গিয়ে ভয় পায়, কিন্তু আমি ওটিতে গিয়ে আমার ভয় লাগছিল না। আমার ভয় লাগছিল শুধু যে আমার বেবিটাকে নিয়ে, কারণ যেহেতু বেবিটা ছোটো মানে ছিল, তো আমি ভাবছিলাম যে আমরা সবাই ভাবছিলাম যে বেবিটা জন্ম হয়ে কান্না করবে, তো আর যদি বেবিরা জন্ম হয়ে কান্না না করে তাহলে সেটা কিন্তু একটা সমস্যারই লক্ষণ। তো আমার মাথায় শুধু মানে একটাই চিন্তা ঘুরছিল যে বেবিটা কান্না করবে কিনা না, আর মানে ওর যেটা মানে শ্বাস নেওয়ার সেটা শ্বাস প্রশ্বাস নিতে কি কোনো সমস্যা হবে নাকি সব কিছু ঠিকঠাক থাকবে। আমি শুধু শুয়ে শুয়ে গুরুদেবকেই ডাকছিলাম, আর এদিকে গলা মুখ শুকিয়ে যাচ্ছিলো। রাত্রে থেকে জল টল খাওয়া বন্ধ করে দিয়েছিল ডক্টর, বলেছিল যদি সি সেকশন করাতে হয় তাই আর কি, মানে ডক্টর মানে জল দিচ্ছিল না আর কি রাত্র থেকে। তারপর একজনকে আর কি বললাম যে আমাকে জল দাও, যে যিনি আর কি অ্যানাস্থেসিয়াটা দেবে ওনাকে বললাম জল দাও। তারপর জল বলতে একটা টিউবে ছিল অতটুকু, ইঞ্জেকশন টাইপের কি সেটা জানি না কি বলে জানি, তো সেটাই অল্প অতটুকু দিয়েছে, যেটা খেয়ে এখনও বললাম ঠুটো ভিজে না, তো অতটুকুই দিয়েছিল। তো যাই হোক, দেওয়ার পর ইঞ্জেকশন ফাইনালি আমাকে দিল, আর ওরা ডেলিভারির মানে প্রসেসিং শুরু করেছে। তারপর আমি শুধু মানে ভগবানকে ডাকছিলাম, গুরুদেবকে ডাকছিলাম, আর বলছিলাম মানে এনি টাইম গুরুদেবকে কন্টিনিউ ডেকে যাচ্ছিলাম যাতে বেবিটা জন্ম হয়ে মানে বেরিয়ে যাতে কান্না করে, ওর কান্নার আওয়াজটা যাতে শুনতে পাই, তাহলে মনে শান্তি পাবো। আর মানে যে বেবি না হোক, ছেলে হোক বা মেয়ে হোক, মানে মোটামুটি যাতে সুস্থ থাকে, মানে সেটাই মানে গুরুদেবকে ডাকছিলাম। আর যিনি আর কি আমার মাথার পাশে বসেছিল, যারা আর কি বিপি মানে এগুলো দেখে, সুগার টুগার দেখতে থাকে, তো সেই ডক্টরকে বলছিলাম অল্প গায়ত্রী মন্ত্রটা লাগিয়ে দেন। আমার মানে ভীষণ মানে কী বলবো, একদম খারাপ লাগছিলো, তো তাই ভাবলাম যে অল্প শান্তি পাবো। তারপর ডক্টর কিছুক্ষণ লাগিয়ে দিল, অল্প সময় মানে গানটা চললো। তারপরে আর কি ডক্টর বললো যে আমরা এখন বন্ধ করছি, তুমি নিজে নিজে গেতে থাকো, ভিতরে ভিতরে নিজে মনে মনে করতে থাকো। তো যাই হোক, চলো আমি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করছিলাম, আর এদিকে গুরুদেবকে ডাকছিলাম যে ভগবান যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। ঠিকঠাকভাবে হয়ে যায় বলতেও জানতাম যে বেবিটাকে হয়ে যাওয়ার পর কিছু না কিছু প্রবলেম থাকবে, কারণ ডক্টর আমাদেরকে আগে থেকে সব কিছু বুঝিয়ে দিয়েছে, তাও মোটামুটি যাতে অল্প ভালো থাকে সেটাই আর কি চাচ্ছিলাম আমরা। তারপর ফাইনালি ডেলিভারি হলো, আর কান্নার আওয়াজ শুনেছি। কান্নার আওয়াজ শোনার সাথে সাথে আর কি আমাকে যিনি লেডি ডক্টর ছিল উনি আমাকে জিজ্ঞাসা করলো বেবি বয় চাস না বেবি গার্ল চাস। তারপর আমি বললাম যে একটা হলেও হলো ম্যাডাম, কী হয়েছে। তারপর না উনি আমাকে বললো এই যে বেবি বয় হয়েছে। তারপর আমি বললাম যে একবার দেখতে চাই আর কি আমি। আর হ্যাঁ, আমার মানে চোখে আর কি পট্টি দিয়ে দিয়েছিল, সামনে কোনো মানে কাউন্টার ছিল না। অনেকের ওটিতে কী হয়, সামনে আর কি বুকের সামনে এখানে দেখবে কাউন্টার একটা কিছু দিয়ে দেয়, আর আমার সেগুলো কিছু দেয়নি, মানে চোখ বন্ধ করে দিয়েছিল। তারপর আমি বললাম যে দেখানোর জন্য, তো আমাকে বললো হ্যাঁ দেখবে, অল্প দাঁড়াও, বেবিটা অল্প পরিষ্কার করে এনে দিচ্ছি। তারপর না ওরা কী করেছে আমার আর তারপর কিছুই মনে নেই, আমার মানে সব কিছু ব্লার দেখছিলাম। তারপর কিছু মানে কয়েক সেকেন্ড পরে হবে বা 1-2 মিনিট পরে হবে হয়তো, বা কিছু ভালো করে মনে নেই। বেবিকে এনে না আমার মানে কাছে দিয়েছে, এভাবে আর কি সাইডে দিয়েছিল। তারপর আমি এইভাবে করে দেখেছি, দেখার সাথে সাথে আর কি ডক্টর সাথে সাথে নিয়ে চলে গেছে। তারপর এদিকে আমার স্টিচের কাজ চলছিল, আর এদিকে বেবিকে কোথায় নিয়ে গেছে কী কথা আমি আর কিছু জানি না, বেবির কন্ডিশন কী ছিল সেগুলোও জানি না, শুধু মানে মানে অতটুকুই জানতে পেরেছিলাম যে বেবি বয় হয়েছে। আর ওর মুখটাও আমি ভালো করে দেখিনি, কারণ আমার চোখ পুরো ব্লার ছিল, আমি শুধু এভাবে আর কি অল্প টেরিয়ে দেখেছিলাম। তারপর ওর মুখটু পুরো ব্লার দেখেছিলাম, কারণ আমার শরীরটা ভীষণ মানে উইক হয়ে গেছিলো, প্রচুর মানে ব্লাড গিয়েছিলো আমার না সবারই যায় হয়তো বা, তো ডক্টর বললো আমারও আর কি প্রচুর মানে ব্লাড যায় তার জন্য। আর আমাদের সারা রাত্র থেকে মানে ব্যথায় মানে কষ্ট করতে করতে না শরীরটা একদমই মানে শেষ হয়ে যায় আমার, সেই মুহূর্তে কিছুই মানে ভালো করে মনে নেই। তারপর এদিকে আমার কাজ চলছিল, আর এদিকে ওরা বেবিকে পরিষ্কার করে আমার হাজব্যান্ডকে ডেকে আনে। তারপর হাজব্যান্ডকে ডেকে এনে দেখালো যে বেবিটা আমরা যতটুকু খারাপভাবে ভেবেছিলাম তার থেকে অনেক গুণে ভালোই আছে, কিন্তু হ্যাঁ বেবিটাকে অতি শীঘ্রই আপনারা কোনো অন্য জায়গায় আর কি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, মানে যেখানে আর কি নিয়ে যাওয়ার কথা ছিল আমরা ডক্টরের সাথে ডিসকাস করে রেখেছি যে হয়ে যাওয়ার সাথে সাথে আমরা ডিফু নিয়ে চলে যাবো আর কি। তারপর সেই মতোই কাজ আর কি, সাথে সাথে অ্যাম্বুলেন্স মানে যেই গাড়িতে অক্সিজেন থাকবে, কারণ বেবিকে এতটুকু অক্সিজেন ছাড়া নেওয়া যাবে না। আর এদিকে এগুলো ঘটনা আমি কিছুই জানি না, মানে হাজব্যান্ডকে ডক্টর বলছিল আর কি, যেগুলো বেবি ডক্টর থাকে ওটিতে। তারপর কিছুক্ষণ পর আর কি আবারও হাজব্যান্ডকে ডাক দিল, ডেকে এদিকে হাজব্যান্ড আর কি গাড়ি টাড়ি সব কিছু ঠিকঠাক করছিল। তারপর ডক্টর আবারও ওকে ডেকে দেখালো যে বেবির ঠোঁট, তারপর হাত পা এগুলো সব কিছু না আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছিলো, মানে অক্সিজেনটা কমে গেলে, অক্সিজেন লেভেলটা কম হয়ে গেলে না মানে বেবির বডিটা পুরো নীল হয়ে যায়। বাদ বাকি ওর মানে ঠিকঠাকই ছিল তখন, কিন্তু মানে অক্সিজেন নিতে মানে ভীষণ সমস্যা হচ্ছিলো, যার জন্য ডক্টর বললো যে আপনারা অতি শীঘ্রই আর কি নিয়ে যাওয়াটাই বেটার হবে। তারপরও তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ঠিক করে বুকিং করে এদিকে মানে যে অক্সিজেন আর কি লাগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য অ্যাম্বুলেন্সটা ঠিক করা হয়। আর
এদিকে আর কি ওরা ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। আর ততক্ষণে আমাকে নিয়ে ওটির থেকে মানে আমার বেডে শিফট করা হয়। আর এদিকে ওরা সব কিছু গাড়ি টাড়ি ঠিক করে আমার বেবিকে নিয়ে গাড়িতে উঠেও গেছে। তারপর ও এসে আমাকে বলল যে আমরা না ডিফু যাচ্ছি ওকে নিয়ে। আর সেই মুহূর্তে মানে আমার এমন একটা পরিস্থিতি, মানে আমার যে জ্ঞান অল্প সময়ের জন্য হয়তো আমার জ্ঞান ছিল না, বা ভাবছিলাম হয়তো বা সব কিছু ঠিকঠাক আছে, রিল্যাক্স ছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার এমন একটা ফিল হয়েছে যে আকাশ ভেঙে মাথায় পড়েছে। বেবিকে নিয়ে মানে ডিফু চলে যাচ্ছে, এনআইসিউতে রাখতে হবে, সেগুলো শুনে মানে আমি আরও বেশি ঘাবড়ে যাই। কারণ কী হয়েছে কন্ডিশন ওর তো আমি কিছু জানতাম না, কিছু বলিনি, তার মধ্যে ভালো করে দেখিনি। আর তারপর মানে এত কথা আমার সাথে বলারও সময় ছিল না, আমি শুধু জিজ্ঞাসা করছিলাম কী হচ্ছে, কী হয়েছে, আর আমাকে একবার জাস্ট দেখা করে নিয়ে যাও। তারপর ও বলছে যে দেখা করানোর এখন সময় না, আমি গিয়ে ফটো পাঠাবো, এখন নিয়ে যাচ্ছি। তো সাথে কে যাবে জিজ্ঞাসা করলাম, তো আমার হাজব্যান্ড আর মা ওরা দুজনেই নিয়ে চলে গেলো। তারপর আমার মানে কাকি শাশুড়ি, তারপর আমার দেওর, ওরা মানে কয়েকজন যায় আর কি। আর এদিকে আমার সাথে থাকার জন্য লোকজন নেই, মানে এমন একটা পরিস্থিতি হয়েছে আমার সাথে থাকবে কেউ নেই। তারপর আর কি ব্যবস্থা হয়েছে সব কিছুরে। তো যাই হোক, এমনটাই ছিল আমার ওটির এক্সপিরিয়েন্স। আর মানে ভীষণ বাজে পরিস্থিতি। তারপর আমি এভাবেই আর কি দুদিন একা একাই বেবিকে ছাড়া এভাবে একা একা কান্না করে করেই হসপিটালে থাকি। আর দুদিনের দিন তো ডক্টররা হাঁটতে দেয় না, 3 দিনের দিনই আর কি হাঁটাচলা করতে দেয়। তারপর যেহেতু আমি 3 দিনের দিন আমাকে ওখান থেকে কল করা হচ্ছে যেতে হবে, তাই 2 দিনের দিনই আর কি প্রচুর কষ্ট করে আমি হেঁটেছি। 3 দিনের দিন আর কি ডিসচার্জ দিয়েছে। তারপর আমরা আমাকে নিয়ে আর কি চলে যাওয়া হয়েছিল ডিফু, মানে হ্যাঁ ডিফু মেডিকেলে। তো যাই হোক, চলো, এটাই ছিল আমার মানে ওটি এক্সপিরিয়েন্স। ভীষণই বাজেভাবে কেটেছে, ভীষণ মানে বাজে প্রেগনেন্সি জার্নি ছিল। প্রেগনেন্সি জার্নি সবারই সুন্দর থাকে, আমারও মোটামুটি ঠিকঠাকই ছিল, কষ্টের মধ্যে দিয়ে। তো আমি ভেবেছিলাম হয়তো এতটুকু কষ্ট সবারই হয়, বাকি পরেটা ঠিক হবে, কিন্তু না, পরে আমার আরও ভীষণ খারাপই হয়েছে। তো যাই হোক, চলো, এটাই আর কি আমার ডেলিভারির বা ওটি এক্সপিরিয়েন্স যাই বল। তারপর এসে যায় আমাদের এনআইসিইউ জার্নি। তো এর নেক্সট পার্টে আমি তোমাদের সাথে আমার এনআইসিইউ মানে আমাদের আর কি এনআইসিইউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো।